স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। আগামীকাল পহেলা বৈশাখ, বর্ষবরণ উদযাপনে শেষ সময় প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে বের করা হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। নানা আলোচনা সমালোচনা আর অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এর প্রস্তুতিও শেষ পর্যায়ে। অপেক্ষা বৈশাখের প্রথম দিন ভোরের। বহুদিনের ঐতিহ্য ও স্বকীয়তার লোক ঐতিহ্য ও ২৪-এর চেতনাকে ধারণ করে বৈচিত্র্যপূর্ণভাবে এই বছর শোভাযাত্রায় সর্বজনীন অংশগ্রহণের আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় এবছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেবেন। এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবছর থাকবে ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ এবং 7টি ছোট মোটিফ। পুড়ে যাওয়া মোটিফ আবারও বানানোর কাজ চলছে পূর্ণ উদ্যমে। এবার পুরনো ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিও অন্যান্য সময়ের চেয়ে কম। বর্ষবরণের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, রাত পোহালেই নতুন বছর, বাংলা নতুন বছরের বর্ষবরণের শেষ সময় প্রস্তুতির খবর এবং আজকে যেহেতু চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান চলছে, আপনি ঠিক এখন যেখানে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চারুকলায়, সেখানে কেমন অনুষ্ঠান দেখছেন সেই প্রস্তুতি সম্বন্ধেও জানাবেন আমাদের। ধন্যবাদ তন্নি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবং যেরকম সবাই জানে যে আজ কিন্তু চৈত্র সংক্রান্তির কনসার্ট হচ্ছে এবং এই কনসার্টের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে আদিবাসীদের ব্যান্ড কিন্তু অংশগ্রহণ করেছে। ত্রিপুরা, মারমা, খাসিয়া ব্যান্ড কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবং আমরা ঠিক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, যেখানে ভাইকিংস, আর্সেল, ওয়ারফিজের মতো ব্যান্ডরা পারফর্ম করেছে এবং এখন বর্তমানে সর্বশেষ যে পারফরমেন্সটা সেটা হতে যাচ্ছে লালনের। এবং এই গানের মধ্য দিয়ে কিন্তু আজকের চৈত্র সংক্রান্তির যে কনসার্ট সেটা কিন্তু শেষ হয়ে যাবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি এবং এখানে জনসমুদ্র হয়ে গেছে। আসলে এই ধরনের একটি বাংলাদেশের মধ্যে প্রথম এই কনসার্ট, যেখানে আসলে আদিবাসী এবং বাঙালি সবাই একসাথে মিলে গান করছেন, উপভোগ করছেন এবং বাংলা একাডেমি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিন্তু এটি আয়োজন করেছে। এবারে বাংলাদেশে প্রথমবার এটা আয়োজন করা হয়েছে এবং আমি বর্তমানে আপনাদেরকে এই মুহূর্তে চৈত্র সংক্রান্তির কনসার্টের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নীলিমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নীলিমা যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে, সেখানে চৈত্র সংক্রান্তির আয়োজন নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন। বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন শোভাযাত্রার আগে এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। অবশ্য আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই চারুকলার মোটিফে আগুন দেয়া দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আর নিরাপত্তার দায়িত্বে থাকাদের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। মুখে মাস্ক ও হাতে দাহ্য পদার্থ নিয়ে চারুকলার বন্ধকের টপকে ভেতরে প্রবেশ করেন এক ব্যক্তি। এরপর ফ্যাসিস্টের মুখাকৃতির মোটিফে তরল পদার্থ ছিটিয়ে লাইটার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় সে। এমন দৃশ্যই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এবছরের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ বেতের কারুকাজে তৈরি করা হয়েছিল দৈত্যাকৃতির ফ্যাসিবাদী প্রতিকৃতি, যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। রবিবার এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, মোটিফ পুড়িয়ে দেওয়ার রহস্য উদ্ঘাটনে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল ৯টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। এদিকে ফ্যাসিস্টের প্রতিকৃতি পুড়ে যাওয়ার ঘটনায় চারুকলায় নিরাপত্তার দায়িত্বে থাকাদের অবহেলা আছে কিনা তা অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানায় র্যাবের মহাপরিচালক। আমরা এও খতিয়ে দেখছি যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রবিবার চারুকলা অনুষদের সংবাদ সম্মেলন করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ, ঢাকা। বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, এজন্য সারা দেশে সাইবার নজরদারি বাড়ানো হয়েছে।
রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে কথা জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। আর ডিএমপি কমিশনার জানান, ঢাকাকে 21 ভাগে ভাগ করে দেওয়া হবে নিরাপত্তা। রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে হঠাৎ বোমা বিস্ফোরণ হলে পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাই করে নিতেই ডিএমপির সিটিটিসির এই মহড়া পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মাঝপথে কেউ যোগ দিতে পারবেন না। বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। রমনায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন র্যাবের মহাপরিচালকও। জানান, বর্ষবরণ ঘিরে কয়েক স্তরে দেশব্যাপী সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব, যাতে কোনো প্রকার কোনো ইপটিজিং না হয়, সেদিকেও আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরাগীতে রাগালাপ দিয়ে ছায়ানটের 150-র বেশি শিল্পী বরণ করবেন নতুন বছরকে। এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। পহেলা বৈশাখে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান ডিএমপির। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ বরণে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নানা আয়োজনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে শুরু হয়েছে বৈশাখী উৎসব। হ্রদে ফুল ভাসানো, গঙ্গা দেবীর পূজা, শোভাযাত্রা সহ থাকছে নানা আয়োজন। অনুষ্ঠান দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরাও ভিড় করছেন। বর্ষবিদায় ও বরণের উৎসবে মেতেছে পার্বত্য চট্টগ্রামের 3 জেলা। পাহাড়ি গ্রামগুলো সেজেছে বর্ণিল সাজে। রবিবার ভোরে চেঙ্গি, ফেনী ও মাইনী নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল উৎসর্গের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান সামাজিক ও প্রাণের উৎসব বৈশাখী। উৎসবে হারি বৈশু, বৈশুমা, বিসিকাতাল নামে 3 দিন পৃথক আয়োজন করে ত্রিপুরা জনগোষ্ঠী। হারি বৈশুতে তারা জলে ফুল ও নতুন কাপড় ভাসায়। বৈশুমাতে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন করা হয়, আর বিসিকাতালের দিন বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠ প্রাঙ্গণে নিজস্ব সংস্কৃতির পোশাক পরে জড়ো হন মারমা, চাকমা, ম্রো, বম, খুমি, ত্রিপুরা সহ পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে ছোট বড় সব বয়সের মানুষ শোভাযাত্রায় অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয়। সব বৈষম্য ঘুচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। সবাই মিলে ঐক্যতানের সাথে আমরা সুন্দরভাবে বসবাস করি। এতে আমাদের বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি প্রতিনিয়ত আরও বিশ্ব দরবারে আমন্ত্রিত হচ্ছে। বর্ষবরণ ঘিরে এসব উৎসবের অতিথি আপ্যায়নে অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী খাবার পাজন বা পাচন। চাকমা সম্প্রদায়ের বিজুর দ্বিতীয় দিনে ঘরে ঘরে অতিথিদের পাজন দিয়ে আপ্যায়ন করা হয়। এছাড়াও ফলমূল, আচার, বিন্নি চালের তৈরি পিঠা সহ নানা ধরনের খাবারে আয়োজন থাকে। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। 24-এর গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সুযোগ অবহেলায় না হারানোর আহ্বান জানিয়েছেন। নববর্ষ 1432 উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বক্তব্যে তিনি নতুন বাংলাদেশের প্রথম নববর্ষে অতীতের দুঃখ, বেদনা ও অসুন্দরকে ভুলে সামনের দিকে এগিয়ে যাবার আহ্বান জানান। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ
গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নানা মত, ধর্ম আর রাজনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার, এমনটা জানিয়ে যার যার মতো করে বর্ষবরণ উৎসব উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। রবিবার সকালে ঢাকার মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় উপস্থিত ছিলেন ৩ বাহিনীর প্রধান। এ সময় সেনা প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে সব করবে সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। পরে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের সাথে আন্তর্জাতিক সম্প্রীতি দৃঢ় করবে সম্প্রীতি ভবন। নানা মত, ধর্ম আর রাজনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যার যার মতো করে এবার উৎসব উদযাপনের আহ্বান জানান ডক্টর ইউনূস। দেশকে এগিয়ে নিতে জোর দেন সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ওপর। পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। দেশের ঐতিহ্য সংরক্ষণে কিশোর ও তরুণদের সম্পৃক্ত করারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এরকম অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে শুধু আপনাদের নিজেদের ছেলে মেয়ে না, বাংলাদেশের অন্যান্যদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসা, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে না আনলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। কাদের সুযোগ দিতে নির্বাচনের তারিখ পেছাচ্ছেন প্রধান উপদেষ্টা, এমন প্রশ্ন তুলেছেন দলটির নেতারা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি না করে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তাদের। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণ অনুষ্ঠান আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পর্বগুলো দেখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রিজভী বলেন, বাঙালির ঐতিহ্য রক্ষায় দরকার শিল্পীদের স্বাধীনতা। অভিযোগ করেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরির চেষ্টা করা হচ্ছে। সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা যায় হবে। আবার যারা ক্ষমতা আসবেন, অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে, কথা উঠবে, সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বলেন, ভোট নিয়ে সরকারের অতিকথন সংশয় তৈরি করছে। আমি বিশ্বাস করি সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা কাজ করে, ডিসেম্বর তো বটেই, এমনকি সরকারের যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। কারা এই বিশদ লেখালেখি করছেন, কারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে কানে দেবার চেষ্টা করছেন, ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরও 5 বছর চাই, তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগেনি? অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টারা ক্ষমতায় থাকতে নানা কথা বলছেন, কিন্তু দেশের কল্যাণে সবার আগে প্রয়োজন নির্বাচন। যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণঅভ্যুত্থান হলো, ফেসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর এই সমস্ত আসা যাওয়া করছেন। জুলাই আগস্ট গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকেই ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এমন মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য। কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন। নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। বাংলাদেশের পাসপোর্টে আবারও ফিরল এক্সেপ্ট ইসরায়েল।
গেল রবিবার ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্রে উল্লেখ করার দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর এর মাধ্যমে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলে ভ্রমণে আবার ফিরল নিষেধাজ্ঞা। ঘোষণাপত্রে বাংলাদেশের সরকারের প্রতি দৃঢ় আহ্বান জানিয়ে বলা হয়, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। সরকারের ইসরায়েলি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্ত পুনরায় বহাল করা হয়েছে। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে ই পাসপোর্ট চালু করলে বাদ দেয় শব্দ দুটি। এমনকি এ বিষয়ে তখন কোনো ঘোষণাও দেয়া হয়নি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, তার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান সিদ্দিক ববি সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই পরোয়ানা জারি করে। এদিকে দুদক জানিয়েছে, টিউলিপ সিদ্দিক আদালতে হাজির না হলে পলাতক হিসেবেই মামলার কার্যক্রম চলবে। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে 30 কাঠা প্লট নেয়ায় আলাদা 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নেয়। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আসামিদের গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য 27 এপ্রিল নির্ধারণ করেছে আদালত। রাজধানীর পূর্বাচলে প্রভাব খাটিয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান ববি সিদ্দিক ও আজমিনা সিদ্দিক প্লট বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 25 তারিখে মামলাগুলো দায়ের করা হয়। পরবর্তীতে মামলাগুলো দুদক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র চার্জশিটগুলি গ্রহণের বিষয় দিন ধার্য ছিল। আজ শুনানির পর আজকে এই অভিযোগপত্রগুলি শুনানি হয় এবং মাননীয় আদালত সেটা আমলে নেন, নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে দুদক মহাপরিচালক ব্রিফিংয়ে জানিয়েছেন, আদালতে হাজির না হলে ব্রিটিশ এমপি টিউলিপকে পলাতক দেখিয়ে এই বিচার কাজ চলবে। বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। এর আগে গত 10 এপ্রিল রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। মডেল অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে দেয়া আটকাদেশ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে সময় বেঁধে দেয় উচ্চ আদালত। আর মেঘনার মুক্তির দাবি জানিয়েছেন তার বাবা বজরুল আলম। এদিকে মেঘনাকে আটকের বিষয়টি যথাযথ ছিল না বলে মনে করেন আইন উপদেষ্টা। মিস আর্থ বাংলাদেশ 2020 বিজয়ী মডেল মেঘনা আলম পেশার সূত্র ধরে পরিচয় হয় বিদায়ী সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলানের সঙ্গে। তবে সুসম্পর্ক একসময় রূপ নেয় তিক্ততায়। সেই তিক্ততার সূত্র ধরে গেল 9 এপ্রিল মেঘনাকে নিজ বাসা থেকে গ্রেফতার করতে গেলে এভাবেই ফেসবুক লাইভে এসে নিজের শঙ্কার কথা জানান এই মডেল অভিনেত্রী। কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না, পুলিশের কাজ হতে পারে। আটকের 3 দিন পর মেঘনাকে আদালতে তোলা হলে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দেয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরই হাইকোর্টে ছুটে আসেন মেঘনার বাবা। ওই আটকাদেশকে অবৈধ ঘোষণার দাবিতে রিট করেন তিনি, মঞ্জুর করে আদালত। প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তাদের বাবা এবং ফ্যামিলি এখানে বাধ্য হয়েছে এসে হাইকোর্টের শরণাপন্ন হতে তার মুক্তির দাবি করার জন্য। রুলের পর দ্রুত মেঘনার মুক্তির দাবি জানান মেঘনার বাবা। এই যে রুলের এটা মর্ম যদি তারা বুঝে থাকে তাহলে অবিলম্বে তারা মেঘনা আলমকে তারা মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে, আমরা সেই আশাই করছি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে ব্রিফিং ডাকে আইন মন্ত্রণালয়। নিজের অবস্থান তুলে ধরেন আইন উপদেষ্টা। এত জামিন দেওয়া হচ্ছে এই ব্যাপারটা আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা
অবগত আছেন এবং আমার ধারণা এটা কথা বলার আমার আমার নাই, এই ব্যাপারে উপযুক্ত করণীয় কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন। বিশেষ ক্ষমতা আইনে নয়, আগামীতে অভিযুক্তকে গ্রেফতারে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশনা অনুসরণ করা হবে, এমনটাই বিচার প্রার্থীদের প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সোনাদিয়া ও সুন্দরবন সংলগ্ন সহ আগের সরকারের সময় নেয়া 10টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাতিল হওয়া জোনের মধ্যে কক্সবাজারের সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক, সুন্দরবন ট্যুরিজম পার্ক, গজারিয়া অর্থনৈতিক অঞ্চলের নাম রয়েছে। সভায় নেপালের জন্য ইকোনমিক জোন গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিকেলে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তকে অপরচুনিটি বলে উল্লেখ করেন বিডার চেয়ারম্যান। বিজনেস সামিট থেকে ৩,১০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলেও জানান তিনি। বেজার আন্ডারে আমরা প্রায় 10টা, আপনাদেরকে আমি আগেও বলেছি যে 100টা ইকোনমিক জোনের দরকার নেই, আমরা বেজার আন্ডারে 10টা ইকোনমিক জোনকে আজকে বাতিল করার ঘোষণা নিয়েছি। যে বা সেগুলোর মধ্যে সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তির মাধ্যমে সব জড়া, দুঃখ, বেদনা আর অন্ধকার পেছনে ফেলে নতুন দিনের পথে এগিয়ে যাবার আহ্বানে চলছে উৎসব। সরকারিভাবে পুরনো বছরকে বিদায় দেওয়ার এই আয়োজনে মেলার পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় কনসার্টের। চৈত্রের খরতাপ, আবার কালবৈশাখীর এলোমেলো হাওয়া। বাংলা বর্ষ 1431-এর বিদায় আর 1432-এর বরণের সন্ধিক্ষণের দোলাচল যেন প্রকৃতিতেও প্রতীয়মান। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় রাজধানীতে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা 10 জন, আমরা ভাই বাবার ভক্তবৃন্দ 10 জন আসছি, আরো বিভিন্ন এলাকা বিভিন্ন সাধু গোষ্ঠী থেকে আগমন এখানে আসছে। আয়োজনটা খুবই মনোমুগ্ধকর এবং হৃদয়ের প্রশান্তির কথাই বলবো আমি, কারণ এটা হচ্ছে আমার মাতৃভাষা, মায়ের ভাষা। এই মায়ের ভাষাকে প্রচার প্রসার করা হোক। চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় স্থান পেয়েছে হস্তশিল্পের বিভিন্ন স্টল। 100 রকমের বীজ ও ধান প্রদর্শনের পাশাপাশি মুখরোচক বাঙালি খাবারের উপস্থিতিতে উৎসব পেয়েছে ভিন্ন মাত্রা। মেলায় টুকটাক কেনাকাটি আমরা করছি, আমাদের কাছে খুব ভালো লাগছে। প্রতি বছর একটু ব্যতিক্রমী হলে মানুষের আনন্দ বিনোদন, আমাদের তো শহরে আটকা জায়গা, কোলাহল মুক্ত জায়গা পাওয়া যায় না বাচ্চাদের, তো এইভাবে হলে সবারই ভালো লাগে। মেলা তো ভালোভাবে বসে নাই, তবে বসলে বোঝা যাবে যে কিরকম কি হচ্ছে না হচ্ছে। গ্রামের মানুষের বেশি চিনে, কিন্তু শহরে ইদানিং যুগ যারা হচ্ছে ওদের আসলে ধান চিনানোর জন্য মূলত এইসব করছে। পরিবেশ দূষণের কারণে আগের মতো শাকসবজি ফলাতে পারছেন না কৃষক, তাই পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার। জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেটাতে যেন শুধু বিল্ডিং আর গাড়ি করাটাই উন্নয়নের মূল সংজ্ঞা না হয়। আমরা যেন আমাদের প্রাণ প্রকৃতিকে রক্ষা করতে পারি। আমরা যেন এরকম চৈত্র সংক্রান্তি পালন করতে গিয়ে, শাক খুঁজতে গিয়ে যেন আমাদেরকে বেগ পেতে না হয়। এছাড়া শিল্পকলা একাডেমির আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে 2 দিনের চৈত্র সংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।